অনাটনা জন্ম ভেতরে কত টাকা করে একবার ডাক দিয়ে দেখো আমি কত টাকা হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে, দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রাণে। আরে ওই ঢাকা টিভির এক প্রডিউসার মেয়ে কি এক মিউজিক ট্রাভেল শো আমাকে পোস্ট করত। উনি কত বড় শিল্পী, যার সঙ্গে দেখা করার জন্য মানুষ ডাকাইছে, আর উনি এখানে নিজে আসছে। কালী পেটে গান হয়ে গেলে তো কালী পেটের কষ্ট করলে তাই। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে শুধু বসন্ত বাতাস। তুমি না শরীরটা ছিল কিছুই বোঝো না। একটু বরফ করছিল রে, পুরো 100 আমি গন্ডা, তাই আমাদের কথা এক বরফ ভাবো না হয় নাই বস। আমাদের তো বিশাল ক্ষতি হয়ে যাবে। তুমি তো আকাশ থেকে একা একা নাচেন হলি কাজে, কিন্তু হ্যাঁ অনেক ধন্যবাদ। হাউস লাইট আবার জ্বালিয়ে দিতে হবে, সামনের লাইট গুলো জ্বালাতে হবে আবার। এবার আমরা পোস্টার উন্মোচন করি, সামনেই আছে, এবং পোস্টার গুলো ডিজাইন করেছেন বাংলাদেশের স্বনামধন্য ডিজাইনার লিটন কর। তার জন্য একটা হাততালি হয়ে যাক, এবং সেই সাথে আমরা বরং লিটন দা এসছেন, সরি আমি খেয়াল করিনি। লিটন দা আছেন আমাদের সাথে দর্শক সারিতে, অনেক ধন্যবাদ। এবং হ্যাঁ, আসুন আমরা সকলের হাতে একটা করে পোস্টার নিয়ে আমরা দাঁড়াই। লিটন আসুন, মঞ্চে আসুন। হয়ে যাক, এবার একটা ছবি হয়ে যাক সবার একসঙ্গে। এটা থিমেটিক পোস্টার, আরো একটি পোস্টার আছে, সেটা আমরা একটু পরে আপনাদের সবাইকে দেখাচ্ছি, এবং পরবর্তী পোস্টারটি আমরা
আসুন সবাই একসঙ্গে ঘুরিয়ে পোস্টারটা আমরা উন্মোচন করি এবং সবাই একটু হাততালি দিই ছবি তোলার পাশাপাশি। যারা ছবি তুলছেন না তারা হাততালি দেয়। সবাই ছবি তুলছে, কেউ হাততালি দিচ্ছে না। দারুণ সুন্দর পোস্টারটির জন্য লিটন দা আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। এবার তাহলে আমরা শুরু করি মূল অনুষ্ঠান। আপনাদের ফ্লোর খুলে দেওয়া হলো। আপনাদের কিছু জানতে চাইবার থাকলে আমাদের দর্শক মঞ্চে যারা রয়েছেন তাদের সকলকে আপনারা প্রশ্ন করতে পারেন। কে শুরু করবেন? কার কাছ থেকে শুরু হবে প্রথমে? এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে নিই, আপনারা প্রশ্ন ভাবতে ভাবতে আসলে এতক্ষণ ধরে এত প্রশ্ন আমাদের সবাইকে আপনারা করে নিয়েছেন যে এখন বোধহয় কেউ আর ভাবতে পারছেন না কিছু, ছবি তুলেই আনন্দিত। সেটা হলো আমাদের টিজার যেটা দেখলেন, সেটা এরই মধ্যে আজব কারখানার ইউটিউব চ্যানেলে আপ করা হয়েছে। ঠিক সন্ধ্যা 8টায় ওটা খোলার কথা। আর আপনারা একটা কিউআর কোড দেখবেন, আমাদের সব পোস্টার বা কোনো কোনো জায়গায় আছে, সেই কিউআর কোডের মাধ্যমে যেতে পারবেন এবং একটা লিঙ্কও আছে যেটা আমাদের আজব কারখানা পেজে, ফেসবুক পেজে ওই লিঙ্কটা আপনারা পাবেন। এবং আজকে থেকে, এখন থেকে আমরা যত রকমের নতুন মেটেরিয়াল তৈরি হচ্ছে, কন্টেন্ট আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু পাবো, এই সমস্ত ইন্টারভিউ, প্রেস সবই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোর মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সুতরাং আপনারা যাতে সেগুলো আপনাদের সংবাদ মাধ্যমে ব্যবহার করতে পারেন। আমার মনে হয় আমরাই বরং একজন একজন করে জানতে চাই অনুভূতিটা। কেউ কি কিছু জানতে চাইছেন, কোনো প্রশ্ন করতে চাইছেন এখন, নাকি আমি বরং তাদেরকে জিজ্ঞেস করি? আচ্ছা ঠিক আছে, সেটাই আমি বলতে চাইছিলাম। তাইলে লাবিক, গৌরব, তোমাকে দিয়ে শুরু হোক। যে প্রথমেই যখন শবনম তোমার কাছে এলো প্রস্তাবটা নিয়ে এই ছবির সঙ্গীত আয়োজনের সঙ্গে যুক্ত হবার জন্য, তো কোন বিষয়টা আসলে তোমাকে আসলে ইন্সপায়ার করেছে সবচেয়ে বেশি এই ছবিতে কাজ করার ব্যাপারে? প্রথমত আসলে পরম যে ক্যারেক্টারটা প্লে করেছে শহরের মানুষটা রকার, যে আসলে বাউলের দিকে ঝুঁকে গেছে একটা ইয়েতে, পুরো গল্প মানে এর থেকে বেশি আর বলতে চাই না। এটা আমার নিজের জীবনের গল্পের সাথে অনেকটা মিল আছে। আচ্ছা, আমি আসলে শহরে বেড়ে ওঠা একটা মানুষ, কিন্তু বাজাচ্ছি তো তারা একটা আত্মিক জায়গায় আসলে গল্পটার সাথে একটা সম্পর্ক খুঁজে পাই। তো এইটা একটা চ্যালেঞ্জের জায়গা, মানে এটা একটা মানে আনন্দের জায়গা ছিল। চ্যালেঞ্জ এবং সবচেয়ে মানে ভীতি এবং আনন্দ একসাথে, যেটা সবচেয়ে মানে বড় জায়গা ছিল আমার জন্য, যে হেলাল হাফিজের গান, হেলাল হাফিজের কবিতা, মানে যে মানুষটাকে আসলে জেনারেশনের পরে জেনারেশন আমরা পড়ে আসছি, চিনে আসছি, জানি, তার একটা গান এবং ছবির আদলে একই গানের আমার দুইটা টিউন করতে হয়। একটা রক মানে একই লিরিকের দুইটা গান বানাতে কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট ভার্সন, একটা পপ রক, একটা ফোক রক। সো এইটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা ছিল। থার্ড যেটা বলতে চাই, পুরো কাজটা করেছি প্যান্ডামিকের মাঝখানে। তো আমার সাধারণত আমরা যখন একটা মিউজিক ডিরেক্টর কাজ করি, আমাদের 8-10 জন লোক থাকে একটা টিমের। তো এই পুরো প্রজেক্টটার মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আমার ডান হাত এবং আমার বাম হাত। মানে প্যান্ডামিকে কোনো মিউজিশিয়ান স্টুডিওতে ঢোকানোর সুযোগ ছিল না। সো মোটামুটি একেবারেই নির্জনে একা একা বসে কাজটা করা, একদম শেষে 2-1 জন মিউজিশিয়ানকে আমরা ইনকর্পোরেট করতে পেরেছি। কিন্তু অ্যামেজিং এক্সপিরিয়েন্স উইথ এ ওয়ান্ডারফুল টিম, এন্ড যে যার কাজ অনেক সিরিয়াসলি করেছে, এন্ড ফাইনালি যে ছবিটা বেরোচ্ছে এটা নিয়ে খুব এক্সাইটেড। অবশ্যই অনেক ধন্যবাদ। এবং আপনারা যারা কিছুক্ষণ আগে গান শুনেছেন, টিজার ট্রেলারও দেখেছেন, গান এই সিনেমার একটা অন্যতম অনুষঙ্গ, যেটা আসলে সবচেয়ে বেশি দর্শককে আকর্ষণ করবে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আবহ সঙ্গীত করেছেন লাবিক হাসান কামাল গৌরব, গীতিকার, দুটো গান লিখেছেন কবি হেলাল হাফিজ, যেটা প্রথমবারের মতন হেলাল হাফিজ গান লিখেছেন কোনো চলচ্চিত্রের জন্য, এবং সঙ্গীত আয়োজন করেছেন ভাইকিং এবং গৌরব। আচ্ছা, এবার আমরা বরং সোহেলের কাছে শুনি। সোহেল, এই যে এই ধরনের একটা গল্প
শুধুমাত্র তো মানে একটা পার্টিকুলার একটা কিছু চরিত্র নিয়ে বা ঘটনা নিয়ে তো নয়, অনেক ধরনের গান, বাংলাদেশ লোকসঙ্গীতের বিভিন্ন ধারা ক্যামেরায় তুলে আনার ক্ষেত্রে কি ধরনের বাধা বা সমস্যার মধ্যে পড়েছিলেন? এখন চিত্র ধারণের ক্ষেত্রে মানে আমরা কংক্রিটের দেয়ালে ঢাকায় যারা বসবাস করি, কংক্রিটের দেয়ালের গল্প দেখতে দেখতে আমরা আসলে বোর হয়ে গেছি। আবহাওয়ামান গ্রাম বাংলার চিত্র ধরতে আমার খুব ভালো লাগে। আমি আসলে যখন ইমেজ দেখি তখন আসলে আমার চোখটা জড়াইতে চাই। আমার কিছু কাজ ছিল, যারা হালদা দেখেছেন, অজ্ঞাতনামা দেখেছেন, তো সেটারই পরিপ্রেক্ষিতে আমার এই আজব কারখানাতে আমি যখন চিত্র ধারণ করি, আমি মনে করেছি যে এই ছবিটা যারা দেখবে তাদের চোখ দূর হয়ে যাবে। এবং এই গল্পটা সপ্তাহ সাথে করতে গিয়ে আমি আসলে ওনার কাছ থেকে অনেক কিছু নিয়েছি মাথায়। আমার অনেক ভালো লেগেছে। দর্শকরা এই ছবিটা দেখলে আমার শেষ কথা যেটা হবে কি, যে আরাম পাবে, চোখের যে আরাম, ইমেজ দেখলে যে আরাম, সেই আরামটা এই ছবিতে পাবে। এটাই দর্শকদের আমার শেষ কথা। অনেক ধন্যবাদ। এবং টিজার ট্রেলার দেখে আসলে সেটা বোঝাও গেছে অনেকটা। পাশেই বসে আছেন খালিদ হাসান রুমি, আপনার অনুভূতি জানতে চাই এই চলচ্চিত্র অভিনয়ের। সবাইকে ধন্যবাদ। আমার অনুভূতি অসাধারণ। তবে অনেকদিন আগে, অনেকদিন শুটিং হয়েছে, 5 বছর। একটা ওই সময় যে বেবি হয়েছে সে এখন স্কুলে যায়, এমন একটা অবস্থা। আমরা তারপরও আসতে পারলাম। এবং আজব কারখানা আমার আসলে, আমি ছোটখাটো অভিনেতা, আমার বলার মতো প্রথম বড় সিনেমা। অনেকদিন লাগলো বলতে, বলার চেষ্টা করছি অনেকদিন ধরে। তো ভীষণ ভালো লাগার একটা অনুভূতি ছিল। স্বপ্ন বাবার সাথে আগে পরিচয় ছিল, কিন্তু কাজ হয়নি কখনো। আর সবচেয়ে বড় অভিজ্ঞতা আমার ছোট অভিনয় জীবনে, সেটা হচ্ছে পরমদার সাথে স্ক্রিন শেয়ার করা। থ্যাংক ইউ ফর দ্যাট। খুব ইন্সপায়ারিং ছিল। এবং প্রথম সিকোয়েন্স যেটা আমি শুট করেছি সেটা ছিল আমার লাস্ট সিকোয়েন্স এই সিনেমার। তো একদম সিনেমা, হ্যাঁ, প্রথম দিন এবং প্রথম সিকোয়েন্সটাই আমার লাস্ট সিকোয়েন্স ছিল। তো এটা খুব কঠিন ছিল যে কোনো কিছু না বুঝে চরিত্রটা এই পুরো সিনেমাটা কোথায় যাচ্ছে। তো সেইখানে আসলে খুব সুন্দর করে উঠে গেছিল, এখনো মনে আছে, এবং খুব ভালো লেগেছিল। আর সবকিছু মিলে আমি দেখেছি একবার, আমার ভীষণ ভালো লেগেছে। আমার ধারণা আপনাদেরও প্রত্যেকের ভালো লাগবে। আর সিনেমা সম্পর্কে অন্য সবকিছু তো সবাই বলবেন, আর আপনারা আজব কারখানার সাথে থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ রুমি আপনাকে। এবার দোয়েলের কাছে আসি। দিলরুবা দোয়েল এই ছবির অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তিনি সাংবাদিক, টিভি চ্যানেলের সাংবাদিক, প্রোগ্রাম প্রডিউসার তার চরিত্র। কাজে এই চরিত্রটার করার ব্যাপারে তোমার অভিজ্ঞতা বলো। শুভ সন্ধ্যা সবাইকে। অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই এসেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর যেটা বলছে অলরেডি দাদা বললেন যে আমি এখানে একটা সাংবাদিকের চরিত্র উপস্থাপন করবার চেষ্টা করেছি। এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি, যখন ছবিটা হলে এসে রিলিজ হবে তখন আপনারা দেখবেন যে আমি আসলে আপনাদের মতন পারফরমেন্স করতে পেরেছি কিনা, নাম্বার 1। আর নাম্বার 2, আমি বরাবরই খুবই নার্ভাস ছিলাম, কারণ ওই যে বলতেই হয় যে পরমদার সাথে প্রথম কাজ করা, এবং আমি এত ছোট একটা মানুষ, দাদার সাথে স্ক্রিন শেয়ার করব, সেই জায়গা থেকে আমি আসলে অসম্ভব নার্ভাস ছিলাম। কিন্তু আমার অনুভূতি আসলে দাদার সাথে কাজ করা আমার এই জীবনের একটা পরম পাওয়া। এই এতটুকুই বলবো। আর অন্যান্যরা সবাই বলবো, সবাই ভালো থাকবেন, সবাই আজব কারখানার সাথে থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ দোয়েল। এবং আরেকজন অভিনেত্রী, আমাদের সকলের প্রিয় পরিচিত ইমির কাছে জানতে চাই। ইমিরও এটা প্রথম চলচ্চিত্র। মডেলিং এ আমরা ইমিকে সবাইকে চিনি, প্রচন্ড জনপ্রিয় এবং নাম করা একজন মডেল বাংলাদেশের। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে, চলচ্চিত্র অভিনয়ের ক্ষেত্রে এটাই তার প্রথম কাজ। ইমি, তোমার অনুভূতি জানতে চাই। আচ্ছা, প্রথমে সবাইকে ধন্যবাদ যারা এখানে এসেছেন আমাদেরকে, আমাদের কাজটাকে কভার করার জন্য। এই প্ল্যাটফর্মে বসে আমি প্রথমে থ্যাঙ্কস জানাবো স্বপ্ন ফেরদৌসী আপাকে, বিকজ হি chose me for this film. He gave me commitment যে আমি যখন মুভি বানাবো তোমাকে নায়িকা বানাবো, এবং সে তার কথা রাখতে পেরেছে। I thought that সবার মতন সে হয়তো কথা রাখবে না, কিন্তু সে তার কথা রাখতে পেরেছে। এবং সে তার সাথে আরো একটা বোনাস অফার আমার জন্য নিয়ে এসেছিল, সেটা হচ্ছে যে তোমার প্রযোজক সামিয়া জামান। তো রানীকুঠির বাকি ইতিহাসের প্রযোজক যে আমার প্রথম সিনেমার প্রযোজক হবে, এটা ওয়াজ বিয়ন্ড মাই
ড্রিম অ্যান্ড ইমাজিনেশন। কৌশিক শঙ্কর দা আমাকে অনেক হেল্প করেছে আমার শুটিং এর সময়, আর স্বপ্নম ফেরদৌসী আপা আমাকে রাজি করিয়েছিল কাজটার জন্য, যে ও আচ্ছা তোমার কোস্টার হচ্ছে পরমবতী চট্টোপাধ্যায় এটা বলে। বাট আমি অনেক খুশি হয়েছি, আমি কাজটা হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু একই সঙ্গে অনেক ভয় পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত, তার সঙ্গে পাল্লা দিয়ে কি আমি অভিনয়টা করতে পারবো কিনা, বা সে আমাকে একটু অ্যামেচার মনে করবে কিনা, সেই নার্ভাসনেস ক্যারি করতে 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 একেবারে শুটিং স্পটে গিয়ে তার সঙ্গে আমার দেখা, শুটিং সেটে তার সঙ্গে গিয়ে আমার দেখা। But he is a very gentleman and he was very cooperative, very helpful. আমি আসলে জানা ছিল না যে আসলে এক একটা মানুষ যত বড় কেরিয়ার ক্যারি করে বা নিজের যত বেশি ক্যালিবার থাকে, সেই মানুষগুলো ততটাই তাদের পা ততটা মাটিতে থাকে, এটা আমি পরমবতী চট্টোপাধ্যায়কে দেখে বুঝেছি। আই এম থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম and special thanks to Shabnam Appa for selecting me for your, and thank you very much. Thanks to Samia Appa, আপনি আমাকে আপনার কাজের একটা ছোট পার্ট মনে করেছেন, এটা আমার জন্য অনেক বড় বিষয়। আমি ভেরি থ্যাঙ্কফুল, বিকজ আমার স্ক্রিপ্টটা যখন আমার বাসার টেবিলে রাখা ছিল তখন উপরে দুটো নাম ছিল, স্বপ্নম ফেরদৌসী এবং সামিয়া জামান। আমার মা এরকম একটা চেহারা বানিয়েছে, ওকে নাও ইউ আর ডুইং ফিল্মস। তো সেই যে চেয়ার আপটা, it meant a lot. I got that respect and thank you very much. Thanks all of you. ধন্যবাদ। এবার স্বাভাবিকভাবে যার কথা দুজন অভিনেত্রী পরপর বললেন, দুজনেই বললেন যে আপনার নাম শুনে তারা সবচেয়ে বেশি এক্সাইটেড হয়েছেন এই ছবিতে কাজ করার ব্যাপারে। কেমন লাগলো এটা শুনে? এক্সাইটমেন্ট তো ভালো কথা, কিন্তু সবাই তো ভয় পেলে কি করে হবে? এটা একটা বিপদ। নিজেকে বাঘ ভাল্লুক জিনপুরি মনে হচ্ছে, মানে সবাই এত যদি ভয় পায়। আরেকটা ব্যাপার যেটা হয়েছে, আমি একটু অল্প বয়সে কাজ করা শুরু করেছি বলে সকলে এখন একটা অনেকেই আমার থেকে যারা বয়সে অনুজ, তারা অনেকেই আমাকে দাদা কাকা লেভেলে চলে গেছে, যে খুব বয়স্ক একটা বয়োজ্যেষ্ঠ একটা মানুষ। আপনি এখনো দাদাই রয়ে গেছে। হ্যাঁ, বাবা কাকা যেটা হতে পারে। আপনি যে বললেন এটা আমার সঙ্গে ভালো হলো, ইভিনিং হ্যাজ বিন মেড। হ্যাঁ, তো সেই কারণে ভয় নয় এত পেও না, সকেউই মানে প্লিজ। হ্যাঁ, শুভ সন্ধ্যা সকলকে আরো একবার। যারা গণমাধ্যমের অধিকাংশ বন্ধু বান্ধব, তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়ে গেছে, তাদের সকলের সঙ্গে অনেক বিস্তারিত আদান প্রদান আলাপচারিতাও হয়েছে। তাও বলছি সকলকে ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। আপনারা এত পরিমাণে এত সংখ্যায় আজকে এখানে এসেছেন আমাদের এই ছবিটিকে সমর্থন করার জন্য, আপনাদের আরো একবার ধন্যবাদ। আর কি শুনতে চান বলুন আমার কাছ থেকে। স্বাভাবিকভাবে যে কথাগুলো ঘরের ভিতরে অনেক কথাই হয়েছে আমি জানি সকলের সঙ্গে, ওরকম গোপন কিছু হয়নি। কিন্তু তারপরেও ওরা তো বললো যে ওরা ভয় পেয়েছিল, কিন্তু তারা খুব মানে একটা থাকে না যে এই বাংলাদেশের এই যে এরকম একটা গল্পের যখন প্রস্তাব আপনার কাছে এলো বা আপনি স্ক্রিপ্টটা পেলেন বা প্রস্তাবটা পেলেন, কোন জিনিসটা আসলে আপনাকে এই সিদ্ধান্তটা নিতে, এই ছবিতে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে? রাজা, আমি কয়েকজনকে বলেছি, বাট ভালোই হচ্ছে যে এখানে আমি আবার বলার সুযোগটা পাচ্ছি। সেটা হচ্ছে যে আমি জানি না শবনম বা সামিয়া আপা এটা নিয়ে অবহিত ছিলেন কিনা, ওরা অলরেডি জানতেন কিনা আমাকে এই চরিত্রটি অফার করার সময়, কিন্তু আসলেই আমার মানে গৌরব যে জার্নিটার কথা বললো, আমার নিজের ওরকম একটা জার্নি আছে। আমি একেবারে একটা বাংলা গানের পরিবেশে বড় হয়েছি, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সিনেমার বাংলা গান, 60-70 দশকের বাংলা গান মূলত। সেখান থেকে আমার একটা, এবং পাশাপাশি আমার বাবা মা যেহেতু খুব দীর্ঘ সময় বাউল ফকির দরবেশ সঙ্গ করেছেন, একটি বিশেষ সংঘের অংশ হয়ে দীপক মজুমদার, মহিনের ঘোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায় এদের সঙ্গে, সেই কারণে অ্যাকচুয়ালি আমার মানে আমি আমার ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলাতে। তো সেই কারণে শৈশব আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে। যত বয়স বেড়েছে তত বলাই বাহুল্য প্রত্যেকটা মানুষের জীবনে অন্যান্য ডিস্ট্রাকশন আসে।
আমি এবং সেটা খারাপ ডিস্ট্রাকশন নয়, মানে অন্যান্য ভাষার গান, অন্যান্য সাংস্কৃতিক গানের সঙ্গে পরিচিতি তৈরি হয়েছে, সেটা অত্যন্ত আমি সেটাকে উদযাপন করি, সেটাকেও সেলিব্রেট করি, চেরিশ করি। কিন্তু একটা বয়সের পর আস্তে আস্তে আমার ওই ছোটবেলার যেটার মধ্যে আমি বেড়ে উঠেছি সেটার প্রতি টানটা আবার বেড়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। এবং সেই সময় থেকে আমি কিছুটা সময়, সেই মানুষটা আমাদের মধ্যে আর নেই আজ আনফরচুনেটলি, কালিকা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে আমি অনেকটা সময় সঙ্গ করেছি, তাদের গানের গবেষণার মধ্যে তাদের সঙ্গে থেকেছি, সেই সময়টা আরো একবার সুযোগ হয়েছে। তো বাংলা লোকায়ত গান, এবং আমি বাংলা বলতে আমি সামগ্রিকভাবে বাংলার কথা বলছি, সেই বিভিন্ন প্রান্তিক গান বাজনার প্রতি একটা আগ্রহ, একটা কিছুটা হলেও একটা জ্ঞান, বলবো না জ্ঞান কথাটা অনেক বড়, অন্তত একটা আগ্রহ, সেটাকে জানার তাগিদ ছোটবেলা থেকেই নানা স্টেজে, নানা ফেজে, নানা মাপে থেকেছে আমার মধ্যে। সেই কারণেই যখন প্রথম আমি এরম একটি চিত্রনাট্য পড়লাম বা এরম একটি গল্পের কথা শুনলাম, যেখানে একজন আপাতমস্তক নগরবাসী, শহরবাসী মানুষ, যিনি কিনা নিজেকে আমূল একটা চেহারায় নিজেকে ঢেলেছেন, একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন, তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন। এইটা যদি আমি এক কথায় বলি, এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায়। এবং তারপর চিত্রনাট্য যখন পড়ি তখন বুঝতে পারি এই চরিত্রটির আর্টটি আরো এক্সাইটিং। আসলে আমার মনে হয় কি জানেন তো, যে আমাদের উপমহাদেশের আমরা মানুষরা, আমরা প্রত্যেকদিন আরো আরো বেশি শহুরে হচ্ছি, আমাদের আদব কায়দায় সবকিছু হচ্ছে, কিন্তু কোথাও আমরা আমাদের একেবারে হৃদয়ের অভ্যন্তরে, আমাদের অস্তিত্বের অভ্যন্তরে কোথাও আমরা ভীষণ কাঙাল। এই গৌরবের গানটার কথা সূত্র ধরে বলছি। আর এখনো যখন আমরা আমাদের শিকড়ের গানগুলো শুনি, তখন ওই ডাকটা শুনতে পাই, এবং ডাকটা ভিতরে গিয়ে একটা অনুরণন তৈরি করে, একটা রিনরিন করে আওয়াজ দেয়, যে আওয়াজটার জন্যে আমরা আরো একবার বুঝতে পারি আমরা কতটা কাঙাল। তো এইটাই এক কথায় হচ্ছে যে আমার এই ছবিটা করার আগ্রহটা, এই জিনিসটাই আমার মধ্যে আগ্রহের জন্মটা দিয়েছিল। এবং যে ধারার গান বাজনাগুলোর কথা এতদিন সুধীর চক্রবর্তীর বইতে পড়েছি বা গবেষকদের কাজে পড়েছি, সেই ধারার গান বাজনাগুলো চাক্ষুষ করার সুযোগ আমি এটাই আসলে জানতে চাইছিলাম। এই ছবিটার মধ্যে আপনার সামনে গাইছেন এক্স্যাক্টলি আসল শিল্পী। হ্যাঁ, মানে আমি যে জিনিসগুলো আমি লোকের মুখে শুনেছি, গবেষকদের মুখে শুনেছি, বা এই গান বাজনা যারা শহরে গিয়ে করেন তাদের কণ্ঠে শুনেছি, তাদের লেখায় পড়েছি, সেই শিল্পীদের চাক্ষুষ করা, তাদের সঙ্গে বাউল সঙ্গ আমি অনেক করেছি, কিন্তু সেখানে তো শেষ নয়, বাংলার গানের ভান্ডার অনেক 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 বিস্তৃত। তো এই একজন সারি গান শিল্পী, একজন জারি গান শিল্পী, একজন ঘাটু গান শিল্পী, একজন ভাওয়াইয়া শিল্পী, এদের সঙ্গে এদেরকে সহ অভিনেতা হিসেবে পাওয়াটা আমার কাছে, সহ অভিনেতা না, অ্যাকচুয়ালি এদের সঙ্গে মানুষ হিসেবে আদান প্রদান করতে পারাটা আমার মনে হয় আমাকে মানুষ হিসেবে কিছু শতাংশ হলেও ঋদ্ধ করেছে আরো, বা আমাকে আরো সমৃদ্ধ করেছে। একটা দৃশ্য আছে না, যে এরকম একটা গানের আসর বসেছে এবং গান হচ্ছে, শিল্পী গান গাইছেন এবং সেখানে আপনিও আছেন, কিন্তু সবাই গানে বেশি মনোনিবেশ করছে, আপনার প্রতি তাদের আকর্ষণটা ততটা ছিল না। তখন আসলে কেমন লাগছিল? এটা যদি মানে এটা একদম একটা ক্রাইসিসের জায়গা থেকে বুঝতে হবে যে আজকে যদি মানে আমি ব্যক্তি পরমব্রত হিসেবে চাইবো, ধরুন আমি পরমব্রত হিসেবে কোথাও একটা গেলাম, আমার এই অহং নিয়ে, আমার এই ইগোটা নিয়ে একদম একটা প্রান্তিক শিল্পীর কাছে আমি ধরে নিচ্ছি তিনি সঙ্গীত শিল্পী নন, তিনি হয়তো একজন প্রান্তিক একটা গ্রামাঞ্চলে, তিনি হয়তো একজন যাত্রাপালা করে বিখ্যাত, হ্যাঁ, তিনি কিন্তু আমার থেকে বেশি সমাদর পাবেন। এবার আমি অভিনেতা পরমব্রত, আমার ইগোতে সেটা লাগতে পারে, কিন্তু ব্যক্তি পরমব্রত যে চায় যে সদর্থে শিল্পের কদর হোক, সে কিন্তু খুশি হবে। অবশ্যই অবশ্যই। সবশেষে একটাই কথাই, যে আপনার এই চলচ্চিত্রে বাংলাদেশের যে শুটিং হয়েছে পুরো ছবিটা, এবং বিভিন্ন সময়ে সেই যেটা গৌরব বলছিল, লকডাউনের মধ্যে শিডিউল নিয়ে অনেক অনেক ঝামেলা হয়েছিল, যে সামগ্রিক যে অভিজ্ঞতাটা, বা এই যে আপনি তো অনেক কাজ করেছেন বাংলাদেশে, এখনো করছেন, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই এই চলচ্চিত্রের ক্ষেত্রে। অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং। আমি শবনমের সামনেই বলবো, আমি সামিয়াপাকেও বলেছিলাম কথাটা, তাহলে আমার আস্তে আস্তে হাত দিয়ে
সেটা হচ্ছে যে শবনমের এটা প্রথম পূর্ণদৈর্ঘ্যের মানে ছায়াছবি চলচ্চিত্র আর কি। এবং আমি একটু আগে বললাম আমি অনেক অল্প বয়সে কাজ শুরু করেছি। তো আমার বয়স এখন খুব বেশি না হলেও, একটু বেশি কিন্তু খুব বেশি না হলেও অনেকগুলো বছরের কাজ করার অভিজ্ঞতা জন্মে গেছে। তো একটা খুব সহজেই বিরক্তির জায়গায় যদি কাজটা যেভাবে আমি মাথায় ভেবেছি সেরকম ভাবে যদি না হয় তাহলে একটা বিরক্তির জায়গা তৈরি হওয়ার টেন্ডেন্সি হয়। তো ন্যাচুরালি এটা প্রথমবার ছবি বানাচ্ছে এবং এই ছবিটা কোনো শহরের মধ্যে স্টুডিও সেটে নয়, বাসার মধ্যে নয়, এটা জলে জঙ্গলে। একজন প্রথম ছবি যখন কেউ বানাতে যায় সে অতটা প্ল্যান থাকে না। তো সেইটা হয়েছে শবনমের ক্ষেত্র, সেটা শবনমের সামনেই আমি বলতে পারি, সেটা কোনো সমস্যা নেই। সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি, বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি, হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স। হ্যাঁ, তো এরকম সবই হয়েছে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে বা যে গল্পটা ও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে সেটার জন্য ওর 7 গুণ মাফ। এক নম্বর সেটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটি ডাবিং করতে গিয়ে যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে। আমি এটা কথাটা বলছি এবং সত্যি বলছি, এটা আমি ডাবিং আমার কাজ করতে তো হবেই, আমি করতে এসেছি। ডাবিং করতে গিয়ে দেখলাম মানে এটা তো ভালো লাগছে দেখে। তো তার জন্য অনেকগুলো ফ্যাক্টর চাই, অফকোর্স তার জন্য সম্পাদকের একটা বড় ভূমিকা আছে। এবং সব থেকে বড় কথা, শবনম ঝগড়াঝাটি করে মারামারি করে কিন্তু নিজের ভিশনটা মোটামুটি চেষ্টা করে সেটা ইয়ে করতে আর কি। তো সেটা শবনমকে বলতে হবে। সব ছবিতেই কিছু খারাপ জিনিস, কিছু কম ভালো জিনিস থাকে, কিছু বেশি ভালো জিনিস থাকে, ওটা নিয়ে তুল্যমূল্য বিচারে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমার যেটা মনে হয় গোটা ছবিটা দেখে, এবং আমি দেখেছি কলকাতায় দেখানো হয়েছে বার্থডে ছবিটি 2 বার না শবনম? 2 বার দেখানো হয়েছে না 1 বার? 2 বার দেখানো। আমাদের একবারের স্ক্রিনিং এ আমি উপস্থিত ছিলাম এবং তাতে আমি লোকজনের মানে ইয়েটা দেখেছি, মানে সারাটা দেখতে পেয়েছি। আমি আবারও বলছি, একটু সেন্সিটিভ, একটু সহানুভূতিশীল, একটু নরম কোমল যাদের মনের ভিতরটা, সেরকম মানুষরা না আমরা, আমার মনে হয় এখনো এই গান বাজনাটার পরিবেশে পড়লে ওই টানটা, ওই ডাকটা আসে, যেটার ফলে আমরা আরো একবার রিয়েলাইজ করি আমরা কতটা কাঙাল। এই সেই কাঙালপনার ভাবনাটা খুব আনন্দের, সেটা দুঃখের নয়, সেটা কষ্টের নয়। ধন্যবাদ। আমি একটু বলতে চাই, কারণ এই কথাটা আমি সামিয়া স্বপ্নকে বলেছেন, পুরোপুরি একমত। ছবিটা দেখার পরেও কিন্তু মনটা একবারে ভরে গিয়েছিল। যখন দেখেছিলাম আমি সামিয়া আপা এবং স্বপ্নকে সরাসরি বলেছিলাম, কারণ শুটিং এর সময় আমিও কিছুটা জড়িত ছিলাম শুরুর দিকে, বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কিন্তু ছবিটা যখন পূর্ণাঙ্গ রূপে দেখলাম তখন মনে হয়েছে যে এই ছবিটা আসলে আমাদের সবার দেখা উচিত। কারণ এই ছবিটা আমরা এখন যে মানসিক ভাবে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে যে একটা অবস্থানে আছি না, সেই অবস্থান থেকে দেখতে গেলে এই ছবিটা একটা অন্যরকম একটা আবেগ তৈরি করে মানুষের মনে, এবং সেই জন্য আমার মতে সবাই গিয়ে এই ছবিটা আসলেই দেখা উচিত। এবং এত কথা বললাম যে এই ছবির কারণে, এই ছবির নামে, যার জন্য আজকে এত আয়োজন, এত কথাবার্তা, আলোচনা, যার নাম আজ বোধহয় আজকে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, শবনম ফেরদৌসী। তার প্রথম ছবি, অনেক স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন, অনেক বছরের স্বপ্ন, এবং সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে ধীরে ধীরে। আর মাত্র কিছুদিন পর 12ই জুলাই মুক্তি পেতে যাচ্ছে। কেমন লাগছে স্বপ্ন? মানে এখন আর ভয় লাগার কোনো উপায় নেই, ভয় কেটে গেছে। খুবই সুখের ঘটনা, কিন্তু আমি জানি কি যাচ্ছে ভেতরে, আচ্ছা। কারণ হচ্ছে যে ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসেবেই আমার পরিচিত, ফলে বুড়ো বয়সে এসে ফিকশন নিয়ে আসছি, তাও আবার এটা হচ্ছে ডেমো ফিল্ম, তাই না? পুরো ব্যাপারটাই আসলে একটু পিকিউলিয়ার, ফলে আর কাছে ধরতে হবে। আচ্ছা, আজকে আসলে এই মুহূর্তে এখানে বসে আমি যেটা হচ্ছে যে আমি মিস করছি আমার গত 2 মাসে চলে যাওয়া 2জন কলিগ, অকাল মৃত্যু, তরুণ ছেলে 2জন, যাদের ছাড়া এই শুটিং করা সম্ভব ছিল না। বড় বড় 2টো অংশ, শৌমিন খেলন, গ্রামের পুরো যে জায়গাটা যে আমরা বুঝি না, আপনারা জানেন কিনা জায়গা, যে গ্রামে গিয়ে যখন আমরা শুট করতে যাই তখন এত বড় একটা টিম ম্যানেজ করা, গহীন গ্রামে, আপনারা কেন্দুয়াতে যদি গিয়ে থাকেন, থাকারই জায়গা নেই।
ফলে শর্মিন বেগমকে আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আরেকজন হচ্ছেন রুহান, আমাদের একজন খুব ট্যালেন্টেড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেও গত মাসে মারা গেছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই দুজনেই পরমের সাথে স্ক্রিন শেয়ার করেছে। রুহান, সৌমিন ফেলন, সৌমিন নেত্রকোনার, হ্যাঁ, দুজনে আবার অ্যাক্টিং করেছে। আমাদের এই ছবিতে আসলে অ্যাক্টিং করে নাই কে, সেটা একটা প্রশ্ন। সামিয়া আপা ছাড়া আমিও নেই। আমি আমি তো করেছি, কোনটা করেছি সেটা ছবি দেখতে হবে, কোন জায়গাটায়। খুব বেশি আসলে কোন জায়গায় বলবো বুঝতে পারছেন এই সময়। এখানে আমার আরো টিম মেম্বার, অভিনেতা অভিনেত্রী, কুশলী, আমাদের ড্রেস কস্টিউম ডিরেক্টর প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। এবং আমাদের একটা বড় পার্ট আছে কলকাতায়, যারা আমাদের সাউন্ড করেছেন, কালার করেছেন, মানস ভট্টাচার্য, অমিত কুমার দত্ত, তাদেরকে মিস করছি। আমাদের এডিটর ছিলেন তিনজন, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকছে আমাদের। ফলে সবকিছু মিলিয়ে আসলে খুব একটা জটিল সময়। আসলে খুব ভালো হতো আপনারা যদি প্রশ্ন করতেন, তাহলে আসলে উত্তর দেওয়া খুব সহজ ছিল আমার জন্য। তবে আমি কৃতজ্ঞতা জানাই প্রত্যেকের কাছে। আজকে কৃতজ্ঞতা জানাবার দিন। সামিয়া আপাকে প্রথম কৃতজ্ঞতা যে আমার একটি পাগলামি, কারণ আমার কোনো প্রডিউসার ছিল না। আমি ডকুমেন্টারি বানাই, একটি ফিকশন ফিল্ম বানিয়ে বললাম যে বেঁচে থাকো, আরো ছবি বানাও। যে আপা আপনি কি প্রডিউস করেছে, সব আপনার নাম দেবো, বলে দিতে পারো, আমি কিন্তু কিছু করতে পারবো না। আমি না, কিছু করতে হবে না। তারপর যেটা হয় সেই কুরুলের জালের মতো যে আপনাকে একটা একটা করে সব করতে হলো, টাকা জোগাড় থেকে শুরু করে এই ছবিটা নামানো পর্যন্ত। এবং আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে। করোনার সময় আমরা কিভাবে মিউজিক করেছি, এডিট করেছি, মানে সেটা একটা যুদ্ধের মতো ছিল বিষয়টা। ফলে সব বাধা বিঘ্ন পেরিয়ে, প্লিজ হ্যাঁ, দেরি হলো কারণ হচ্ছে যে আমরা ফেস্টিভ্যাল সার্কিটে ঘুরেছি। আসলে মানে চলচ্চিত্রের তো একটা সাইকেল থাকে, অনেক সময় একটু দীর্ঘায়িত হয়, অনেক সময় হয় না। আমরা আমাদের ওই সময় ফেস্টিভ্যালের মাধ্যমে ফেস্টিভ্যাল যাত্রাটা শুরু হলো, এবং আপনারা জানেন এটা বেশ সারা পৃথিবীতে অনেক জায়গায় গেছে। আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকে ভাবছিলাম যে এবারে চলচ্চিত্রটা হয়তো মুক্তি দেওয়া যেতে পারে, আমরা তার জন্য প্রস্তুত ছিলাম। তো আপনারা সবাই জানেন যে গত বছর থেকে বছরের শুরু পর্যন্ত আমাদের দেশের বিভিন্ন কারণে আমাদের মনে হলো যে একটু অপেক্ষা করি, এবং তার পুরো প্রস্তুতিটা নেওয়া আমাদের জন্য কঠিন ছিল। সত্যি কথা বলতে কি, এখনো যে প্রস্তুতি খুব মানে দারুণ কিছু বেশি হয়ে গেছে তা না, ওই সময় দিলেও হয়তো হতো, কিন্তু সব মিলিয়ে দেশের অবস্থা, আন্তর্জাতিক সবকিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই বছরটায় ছবিটা মুক্তি দিতে চাই। এবং আসলে এবছরের শুরুর দিকেও ছবিটা আরো একটা ফেস্টিভ্যালে গেছে। তো সব মিলিয়ে হ্যাঁ অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সব মিলিয়ে এটা ঠিক স্বাভাবিক, যে সময়ে আপনাদের কাছে আসবার কথা ছিল সেই সময়ই আসছে বলে মনে হচ্ছে। আর কেউ কিছু জানতে চান? হ্যাঁ, ওই যে মাইক আছে। এই সিনেমায় শিল্পী সিলেকশনে আসলে আমরা রকস্টার বলতে বাংলাদেশে জেমস এর বেশি প্রায়োরিটি দিই। সেক্ষেত্রে আপনি কেন জেমস কে সিলেক্ট করলেন না? অনেক ধন্যবাদ এই প্রশ্নটা। আমি যেটুকু ট্রাবল দিয়েছি জেমস ভাই ছবিতে অভিনয় করলে আপনার এখানে বসে থাকতেন, ছবি হতে শেষই হতো না, তাই না? হ্যাঁ, আমি কেউ বলি এই প্রশ্ন যখন করেছিলাম, আমার একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু বাংলা রকের, আমি সব ধরনের সঙ্গীত শুনি, কিন্তু আমাদের এখানকার বাংলাদেশের যে রক সেটা ভীষণ ভক্ত এবং নিয়মিত শুনি। একটু আগে আমি বলছিলাম আমাকে এই প্রশ্নটা করা হয়েছে কেন জেমস হয়। আমার সাথে মাসুদ ভাই অনেকেই বাহাস করেছে সে সময়, তুমি কেন একজন অ্যাক্টরকে নিচ্ছ? এখন এই মিডিয়ার একটা তফাৎ আছে না, এখন যদি পরমকে রকস্টার বানাই, যে আজকে একটা পরম রক গান গাইবে আমাদের রকস্টার, মানবে জেমস ভাই? যার যেটা কাজ
তাই না? আমার দরকার ছিল একটি 40 বছর বয়সী, গিটার বাজাতে পারে, গান গাইতে পারে একজন অ্যাক্টর। ফলে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অনেক খোঁজাখুঁজি, অনেক চেষ্টার পর আমরা শেষ মুহূর্তে থাকে না যে বাংলাদেশে তো আমার থাকবার এবার চেষ্টা ছিল অনুদানে, পরম হচ্ছে এই জায়গাটা ডিমান্ড করেছে। কারণ পরম আমার যত ফ্রেন্ডলি গিটার বাজাতে পারে, যে অ্যাক্টর এটা পারে, নিজে গান গায়, পরমের গান আমার তার আগে শোনা, মানে ও নিজের গাওয়া যে গানগুলো সেটা মিলে, এবং ওই যে আগ্রহটা তো থাকতে হয়। এটা তো একটা মিরাকলের ব্যাপার না যে আসলে কে হবে। যখন স্টোরিটা লিখেছি তখন কিন্তু পরমের চেহারা আমার মাথায় ছিল না, ভেসে উঠেনি, অন্য কোনো একটা চেহারা হয়তো ছিল, কিন্তু পরম যেটা করেছে যে ওটা হয়ে উঠেছে। আমরা যে জানিটা গেছি আমাদের আড্ডায় আমাদের কোনো কথাই হয় না পরমের সাথে, আসলে একদম কাজের কথা ছাড়া স্ক্রিপ্টটা নিয়েও আমরা শুটিং এ ঢুকে গেছি। আমার মনে হচ্ছে আমার 7 দিনের দিন আমি প্রথম পরমের সাথে সকালে 15 মিনিট একটা আলাপ করলাম যে আমরা এতটুকু 6 দিন শুট করে ফেলেছি, এখন আমরা একটু বুঝিয়ে নিই বিষয়টা কি। মানে চোখের সামনে আমি দেখেছি যে পরম আমাদের যে চরিত্র রাজি হয়ে উঠছে, সেই ব্যাপারটা ছিল। এবং আমাকে শেষের দিকে কিছু বলতেই হয় না পরমকে, এরকম মানে আমি বলার আগে সেই অ্যাকশনটা সে দিয়েছে। আরো অনেক করেছে, সেগুলো আমরা পরে বলবো যে কি পরিমাণ হেল্প করেছে, সেটা খোঁজ নেবারও সময় আমাদের ছিল না। যেটা বলছিলাম যে অ্যাক্টরের জায়গাটা আসলে সব অভিনেতারাই, সব গায়করা পারে না। সব গায়কই, ওর নাম বন জোভি অভিনয় করেছে আরেকজন, মানে সব কি বলে আমাদের এলভিস প্রিসলি করতেন, কিন্তু সব যুগেই সব সেটা হয় না। নিশ্চয়ই জেমস ভাই ভালো অ্যাক্টর, কিন্তু আমার একটা 40 বছর বয়সী তারুণ্যে ভরপুর একজন অ্যাক্টর দরকার ছিল। গৌরব তো শুধু একা গায়নি, তন্ময় চান্সের মা হিসেবে জানতে চাইছেন যে গৌরবকে সঙ্গীত পরিচালনার দায়িত্ব কেন দেওয়া হয়? এক কথায় বলে দাও, মা তো বেস্ট কোথায়? আমি সেটা মানি না, আমি উত্তরটা দেই। আমি অদ্ভুত ভাবে আমাদের অনুদান যেহেতু সবাইকে আপনারা জানেন যে একটা দিতে হয়, সম্ভাব্য অভিনয় শিল্পী থেকে শুরু করে কে মিউজিক করবে। আমি জাস্ট ছোটবেলা থেকে চিনি, ও কি কি মিউজিক করে সেটা জানি। আমার এমন একজন মিউজিক ডিরেক্টর দরকার ছিল। আসলে তো আরো অনেক আগের ঘটনা, তখন একটা বাচ্চা ছেলে, যখন আমি একে বলেছি, গৌরব কিন্তু রাজি হয়নি, না না আপা আমি এত পেন নিতে পারবো না, আমাকে একদম স্ট্রেট না করে দিয়েছে। আমি কি স্ক্রিনে একটা গানই দেখেছি, হ্যাঁ, কারণ যে রক জানে, যে ফোক জানে, যে ফিউশন জানে, যে মিউজিকটার সবগুলো ঘরানাকে জানে, এমন একজন মিউজিক ডিরেক্টর বাংলাদেশি আমি এখান থেকে কলকাতায় গেলে পেয়ে যাই। কিন্তু আমাদের তো একটা চেষ্টা ছিল, এক পরম ছাড়া তো এখানে অ্যাক্টর কেউ নেই ভারতীয় কিংবা বাংলাদেশের বাইরে, যদিও পরম আসলে বাংলাদেশি, মানে ওকে আমরা আলাদা করে দেখিলাম। তাহলে গৌরব সেই তার নিজের কারণেই এই জায়গাটায় এসছে, সবকিছুকে বুঝতে পারা, কারণ প্রত্যেকে কোনো না কোনো ঘরানায় একদম আবদ্ধ হয়। ফলে আমার সব দিক জানা, সবকিছুকে ব্লেন্ড করা, আর গৌরব যেহেতু তার আগেই ফোক নিয়ে ফিউশন করেছে, আমার এটা খুব জরুরি ছিল। এবং যে আমার কথা শুনবে। সবশেষে যেটা জানতে চাই, এই যে এখন দর্শকদের জন্য কিছু, দর্শকদের ছবিটা দেখতে আসবার জন্য বা আগ্রহ তৈরি, দর্শক কেন ছবিটা দেখতে আসবে সে ব্যাপারে কিছু। এটা খুবই কমন প্রশ্ন, কিন্তু এটা দর্শক, এটা একটি জটিল প্রশ্ন, কারণ দর্শক আসলে সোজা বাংলায় কোনটা খাবে কোনটা খাবে না সেটা আমরা জানি না। হ্যাঁ, কি প্রশ্ন আছে? কোন প্রশ্ন আছে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ কথা হলো, আপনি তো অবশ্যই বললেন পরবর্তী কেন আপনি কাজ করেছেন, আপনাদের নায়িকার সময়, মানে যে দুজন তরুণী বসে আছেন আপনার পাশে, তাদেরকে চরিত্র নির্বাচন করার জন্য আপনার কোন যুক্তিকে কাজ করেছে, এবং তাদেরকে মোটামুটি নতুন এক ধরনের ডাইমেনশনে দেখা যাবে বলে আমরা আশা করছি, যদিও এখন পর্যন্ত আমরা সিনেমাটা দেখি, আসলে দেখলে মনে হয় আরো অনেক বেশি করা যেত, যদি একটু বলতেন। শুধু দোয়েল ইমি নয়, এই ছবিতে যারা যারা আছে অনেক রিয়াল লাইফ ক্যারেক্টার আছে। ফাহমিদা নবী, আসিফ ইকবাল ওরা অভিনয় করেছেন, আলিফ আলাউদ্দিন, সজীব, মানে সজীব এখানে আছে। হ্যাঁ, এবং একটা ইন্টারেস্টিং চরিত্র অবশ্যই দেখবেন।
তারা সবাই যার যার নিজেদের চরিত্রে অভিনয় হ্যাঁ, করছে। ফলে হচ্ছে যে যাদেরকে নেয়া তারা ডিমান্ড করেছে। আমাদের দেশে কি কম অ্যাক্টর ছিল, অভিনেত্রী ছিল? নিশ্চয়ই না। কেন দোয়েলের জায়গায় দোয়েল, ইনির জায়গায় দোয়েল? দোয়েলের নামটা কিন্তু ছবিতে দোয়েলই রাখা হয়েছে। কারণ হচ্ছে যে দোয়েলের মধ্যে যে জায়গাটা ছিল, যে ক্যারেক্টারটা, সেটা পার্ট অফ মানে আমার চরিত্র। যে টেলিভিশনে আমি তো দীর্ঘদিন কাজ করি, ফলে সেই জায়গা থেকে ওর যে ভিতরে স্ট্রাগল, ব্যক্তি জীবনের স্ট্রাগলটা খুব জরুরি। একটু টুকরো থাকতে হয়, একটা টুকরো থাকতে হয়। ওর তখন সেই সময়টা ছিল, খুব জরুরি ছিল এই অ্যাক্টিং এর জন্য। সবকিছু মিলিয়ে আমি তাকে সিলেক্ট করি যে ওইটা যেন তার মধ্যে আসে, যে একজন প্রডিউসারকে তো আমরা এখানে সবাই আছে। এটা আমি একটু বলতেও চাই, আমাদের মিডিয়ার, আমি মিডিয়ার সন্তান সামিয়া পাতাই। এই গল্পটা কিন্তু মিডিয়ার গল্প এখানে। হ্যাঁ, তারপর আপনারা আমাকে মারবেন না বলবেন সেটা পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট আমরা দেখতে পারবেন যে আমরা আমাদের গল্পটাই বলছি। ফলে সেই জায়গা থেকে দোয়েলকে আনা। আর ইনি হচ্ছে ইমের চরিত্রই করেছে। ইমিটা আমরা ইমি রেখে দিলেও পারতাম। ইমিকে আমি বলেছি যে ইমি তো আসলে অভিনয় করেন। ছবিটা আপনারা যদি দেখেন বুঝবেন যে ইনি ওখানে কোনো অভিনয় করেন, ওটা ওর রোলটাই, ও যেভাবে কথা বলে, যেভাবে চলে, সেই রোলটাতে এখানে এসছে। ঠিক আছে, আমি হয়তো আরেকটা মেয়েকে নিতে পারতাম। ফলে প্রত্যেকের চেষ্টা ছিল তাকে তার মতো করে, ওই স্টার খুব পরিচিত মুখ না, আমি কোনো ছবিতে সেটা খুব সম্মত করবো না। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আমার কথা ওটাই ছিল, আমার কাজের অভিজ্ঞতা অসাধারণ। ধন্যবাদ। এদিকে শ্রাবণী বোধহয় একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। এই পাশে আপনাদের লেফট একটু লেফট। আমি আরিফ, মাইটিভিতে কাজ করছি। স্বপ্ন ফেরদৌসী আপুর কাছে একটা প্রশ্ন এবং পরমব্রত দাদার কাছে। আপনার কাছে যে প্রশ্নটি স্বপ্ন আপুর কাছে, যে আমরা শুনি পরমব্রত দাদার একটু নাকি আমরা শুনেছি বিভিন্ন জায়গায় যে পাঞ্চুয়ালিটি নাকি একটু অভাব আছে, অনেক সময় নাকি পরিচালকদের একটু হাসিয়ে দেন। এই ধরনের একটা কথা আমরা শুনেছি। আপনার অভিজ্ঞতাটি কেমন ওনার সাথে কাজ করবা, এটি আমরা একটু সত্যতা যাচাই করে নেই। আরেকটি দাদার কাছে প্রশ্ন, যে দাদা তো আপনি ফাকরুল আরিফিন খানের সাথে কাজ করছেন, বাংলাদেশে ফারুকি ভাইয়ের সাথে কাজ করেছেন, ওনাদের থেকে কিভাবে স্বপ্ন ফেরদৌসী আপুকে আলাদা করবেন, মানে কাজের জায়গা থেকে? এই দুজন যদি কঠিন প্রশ্ন। ধন্যবাদ। এই দুটো প্রশ্ন দুজনের জন্য কঠিন। হ্যাঁ, আগে শবনমের কাঠিন্যটার মানে উতরুক, তারপর আমি আমার কঠিন প্রশ্নটা উতরুচ্ছি। আচ্ছা, এই কথা আমি কিন্তু অনেক আগে পরমের সম্পর্কে শুনেছি, এখানে যারা এসছে না 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 কিন্তু খুব ঠকাবে, কারণ ওটা ডিরেক্টর তো, মানে এক ধরনের দৌড়ি, তাই না? এটা একটা ইয়ে ছিল তো, শুধু একজন না, আসলে নিচের ডিরেকশন পারে। ফলে প্রত্যেকেই টিমের ভিতরে দিকে দিকে ভয় ছিল যে পরম না আমাকে ডিরেক্ট করতে থাকে, শুরু করে অদ্ভুত ভাবে, যে তা তো করেনি, বরঞ্চ সে ডিরেক্টরকে হেল্প করো বাঁচিয়ে দেয়। যেটা একটু আগে বলতে চেয়েছিলাম, যে আমি চলে গেছি, পরমের অভিনয় পার্ট শেষ, অ্যাক্টরদের শেষ, চলে গেছে, মানে আমরা গ্রামে আছি, যেখানে আমরা থাকছি, আমার খবর নাই, রাত 4টায় ফিরছি আমরা, বাকি টিম শুট করে, আমি কিন্তু জানি না ওরা কি করছে। আমার ছেলে মেয়েদেরকে, যে দোয়েল আছে, ওরা আছে, অর্পণ আছে এখানে, ওদেরকে নিয়ে পরম ওদেরকে গুছিয়ে রেখেছে, ওরা পরম কি গুছিয়ে রাখবে, পরম ওদেরকে গুছিয়ে রেখেছে। আমার মনে খুব দয়া হয়েছিল না, যে বিপদে পড়েছে মহিলা, একটু হেল্প করা দরকার। জাস্ট উল্টো ব্যাপারটা এটা আসলে, এটা পরম না হলে মনে হয় আমি ছবিটা শেষ করতে পারতাম না। তোকে বললো না, আসলে তাই। এবার আপনার উত্তর। আসলে সিনেমা মাধ্যমটা, সিনেমা শিল্পটা, সিনেমার নির্মাণটা একটা গোষ্ঠীর কাজ, সমষ্টির কাজ, এটা একা হয় না। এবার আমরা প্রত্যেকেই আমরা যশ, খ্যাতি ইত্যাদির জন্য কাজ করে থাকি, তাতে কোনো বাধা নেই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোথাও একটা রাতে ঘুমোতে যাওয়ার সময় বা সকালে ঘুম থেকে ওঠার সময় নিজেদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার যে আমাদের প্রাথমিক যে জিনিসটার পিছনে প্রাথমিকভাবে আমরা ছুটে চলেছি, সেটা কিন্তু শুধুই যশ বা খ্যাতি নয়, কোথাও একটা বায়বীয় জিনিস, যেটার কোনো চেহারা নেই, যেটাকে শৈল্পিক সত্য বলা হয়।
সেইটার পারসুট, ইংরেজি শব্দ ব্যবহার করছি, সেটার পারসুটটাই একজন শিল্পী হিসেবে আমাদের আদত কাজ। সেই তাগিদ থেকে কিছু কাজ করা হয়। হ্যাঁ, সেখানে এটা ম্যাটার করে না যে আমরা কোথায় থাকছি, সেখানে আর 5টা 6টা আমার থেকে কম পরিচিত অভিনেতা অভিনেত্রীকে আমাকে দেখে রাখতে হচ্ছে কিনা, তাদের সঙ্গে আমাকে বসে ঘন্টার পর ঘন্টা আমি আড্ডা মারতে হচ্ছে না, আমি মারছি, আমি স্বেচ্ছায় মারছি। তার কারণ ঘুমোতে যাওয়ার সময় এবং সকালে উঠে ওই মনে মনে যেন বলি যে আমি কি কাজ আসলে কি করতে এসেছি। টাকা পয়সা খ্যাতি আমরা সবাই চাই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, বাট আসলে আমরা কি করতে এসেছি বা কি অন্বেষণটা কিসে, খোঁজটা কিসে, এইটা প্রত্যেকদিন মনে করাতে হয়। এটা হচ্ছে শবনমের কথার সূত্র ধরে আমি কথাটা বললাম। আর এই যে সময়ানুবর্তিতা নিয়ে যে প্রশ্নটি আপনি তুললেন, এই প্রসঙ্গে একটা ছবির কথা আমার মনে পড়ছে। সেই ছবিটির নাম, ইংরেজি ছবিটির নাম হচ্ছে দ্য মেনি লাইভস অফ পিপল লিভ। এই ছবিটার মধ্যে দিয়ে আমরা দেখি যে একজন মানুষের জীবনে আসলে একটা জীবন কাটায়, অনেকগুলো জীবন কাটায়, কিন্তু ফরচুনেটলি আর আনফরচুনেটলি তার প্রথম জীবনের যে পরিচয়টা সেটা তাকে সারা জীবন তাড়া করে বেড়ায় আর কি। তো আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে লোকে বিলেতের থেকে লোকে ডাক্তার, ব্যারিস্টার, নানা রকম জিনিসপত্র হয়ে ফিরেছে। আমাদের বাংলার ইতিহাসেই আছে গত 200-250 বছর ধরে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে 2009-10 সালে আমার স্নাতকোত্তর পড়তে বিলেতে যাওয়ার আগের আমি একটা আমি, আর ফেরার আমি আরেকটা আমি, কমপ্লিটলি দুটো আলাদা মানুষ, দুটো আলাদা জীবনও বলা যেতে পারে। কিন্তু ওই যে ইংরেজি ছবিটার উদাহরণ টেনে আবার বলছি, প্রথম জীবনের কিছু ভূত আর কি সারা জীবন তাড়া করে বেড়ায়, সেই ভূতটা আপনার কানে বা মাথাতে এসে পৌঁছেছে। সেটা অনুকম্পাটা কার ওপর করবো তাই ভাবছি, আপনার ওপর করবো না নিজের ওপর করবো, সেটাই হচ্ছে প্রশ্ন এখন। ধন্যবাদ। আর শেষ প্রশ্নটা, কি করে আলাদা করবেন শবনমকে বাকি দুজন পরিচালক থেকে? হ্যাঁ, রাইট। হ্যাঁ, ওইটা একটা দেখুন, আমি বোধহয় আমার 22-23 বছরের সিনেমা জীবনে আমি কিছু না হোক 40-50 জন পরিচালকের সঙ্গে কাজ করেছি, ছোট বড় পরিচিত, প্রথমবারের পরিচালক, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশের। এবার সেখান থেকে বলতে পারি যে প্রত্যেকের মতন। অবভিয়াসলি আজকে আপনি ফারুকি ভাইয়ের কথা বললেন, ফারুকি ভাই একজন অত্যন্ত সৃজনশীল পরিচালক তো বটেই, অত্যন্ত অভিজ্ঞ, যিনি টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে শুরু করে আজকে এত বড় বড় ছবি বানিয়েছেন। তিনি একরকম, তার কাজের পদ্ধতি একরকম, ভীষণ অর্গানাইজ তিনি, প্রচন্ড। তার মধ্যে আবার একটা পাগলামি আছে, সেটা একটা ক্রিয়েটিভ পাগলামি আছে, কিন্তু ওভারঅল কাজ করার ধরনটা যথেষ্ট অর্গানাইজ। অনিমেষ আইচ আরেক রকম, কিন্তু আরেফিন যখন ভুবন মাঝি করেছি, আরেফিন প্রথমবারের পরিচালক ছিল, ওকেও অনেক কিছু শিখতে হয়েছে। শবনমের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে শবনমের অবভিয়াসলি অনেক কিছু অজানা ছিল, যেহেতু প্রথমবার ছবি বানাতে যাচ্ছে। কিন্তু যেটা ওর ছিল বা যেটা ওর আছে সেটা হচ্ছে যেহেতু ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত এতগুলো বছর ধরে, ওর অ্যাপ্রোচটা এসেনশিয়ালি কিন্তু ছিল হচ্ছে দ্যাট অফ আ ডকুমেন্টারি মেকার, মানে একজন তথ্যচিত্র নির্মাতার মতো অ্যাপ্রোচ ওর। সেটা এই ছবিটির ক্ষেত্রে মাইনাস পয়েন্ট না, সেটা প্লাস পয়েন্ট ছিল এই ছবিটির ক্ষেত্রে। কেননা এই ছবিটার মধ্যেও ওই অন্বেষণটা আছে, ওই খোঁজটা আছে, যেটা একজন সাংবাদিক বা একজন তথ্যচিত্র নির্মাতা যেটা নিয়ে মাঠে নামেন কাজ করতে। তো আমি তো প্লাসটাই দেখবো, আমি তো মাইনাসটা দেখবো না। দারুণ দারুণ। শবনম আপনার কাছে আমার একটা প্রশ্ন, এটা আপনার প্রথম ছবি, আমি জাহিদুর রহমান, এই ছবি থেকে বলছি। আপনি 2016-তে জাতীয় পুরস্কার করে তুলেছেন, সুতরাং আপনার কাছে সাধারণের একটা প্রত্যাশাটা একটু বেশি অন্য দর্শকদের। আপনার নিজের কাছে কি প্রত্যাশা? আর আমি বলবো যে পরমের কাছ থেকে আপনি কি শিখলেন, আর পরমের কাছে প্রশ্ন যে পরম নতুন পরিচালকের কাছ থেকে কি শিখলো? ধন্যবাদ। শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা। তাই মানে আমি হিরো খাজার একটা ডায়লগ ছিল না, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই সেটা না, আমার মনে হয় এখন আমার এই বয়সে এসে এত মনে হয় যে এই শেখার আনন্দটাই আমাকে আসলে এত প্রবলেমের মধ্যে এত আমাকে টিকিয়ে রেখেছে। এক একটা ফিল্ম মানে আমি আরেকটা জগতে প্রবেশ করছি এবং আরো কিছু নতুন একটা জার্নির মধ্যে ঢুকছি, যা আমার সঙ্গে আবার যুক্ত হচ্ছে এবং আমি আরেকটা স্বপ্নে পরিণত হচ্ছি।
এই গল্পটা আসলে আমার ছবিরও গল্প। মানে আপনি একটা জগতে আছেন তৈরিকৃত, তাহলে আপনি যখন আরেকটা নতুন জগতের সাথে যুক্ত হন, পরিচিত হন, মুখোমুখি হন, তখন একটা নতুন বন্ডিং তৈরি হয়, নতুন অস্তিত্বের সৃষ্টি হয়। সেটাই হচ্ছে মানে আমি মনে করি সমাজ, মানুষ, মানবতা যত কথা বড় বড় বলি সেটারই জায়গাটা এই অন্বেষণটা। ফলে যে শেখার কথা হচ্ছে সেই অন্বেষণের নেশা মানে আমার এখনো অফুরন্ত। আপনারা জানেন যে আমি নেক্সট একটা ফিকশন করতে যাচ্ছি বাংলাদেশ সরকার অনুদান প্রাপ্তির পর। ফলে একটু আগে বলছিলাম যে এই তোমার হলো শুরু আমার হলো সারা। আজকে প্রথম যে ছবিটা অনুদান দিয়ে শুরু হয়েছিল আমার প্রথম ফিকশন, তার সারা হতে চলেছে, তার উপর দাঁড়িয়ে নতুন ছবি শুরু একটা হতে যাচ্ছে। আর আপনার প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, পরমের কাছ থেকে কি শিখলাম? পরমের কাছ থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যেটা আমার মধ্যে আছে, আমার মনে হচ্ছে এই জন্য কাজ করতে পেরেছি, প্রফেশনালিজম। আমার কাছে কোনো ইমোশন নেই, আমি একটা ইমোশনাল ছবি বানাতে পারি, কাজের সময় আমার কোনো ইমোশন চলবে না। ভাই তুমি মরো বাঁচো, আমার কাজ করতে হবে, কারণ যেটা আমি নিজে করি, আমি যেটা নিজে করি আমি আরেকজনের কাছেও সেই আশাটা করি। পরম পুরোপুরি প্রফেশনাল কাজটা সে করেছে। মানে আমাদের এখানে প্রফেশনালিজমের মধ্যে খুব খারাপ একটা কি নেগেটিভ বিষয় আছে, এটা হচ্ছে কি জরুরি এখানে যারা আছেন তারা জানেন। এই যে আমার পাশে যারা আছে প্রত্যেকে, এই যে রুমি এসছে, ও কোথায় পড়ে আছে কি খাচ্ছে জানি না, শটের সঙ্গে দাঁড়িয়ে শট দিয়ে যথাযথভাবে করে যাচ্ছে। এই যে কি আরাম, এটা মানে বোঝানো যাবে না। বলে এই যে কমেন্টসে বারবার যে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাই না, যে ও 3 দফা এসছে, তারপরে আবার ইয়েও তো ছিল, ডাবিং এর কাজটাও ছিল, যে টাইটাল যে জিনিসটা করলো। মানে আমি শুধু সবাইকে বলি, সবাই কেন বলতো তোমাকে কোনো ভোগালে না, বলে শিল্পীর যে দায়িত্ব একটা অন্যতম গুণ, মানে আপনার অনেক অনেক প্রতিভা, কিন্তু আপনি কাজটা ঠিক মতো ডেলিভার করেন না, অন্যকে ভোগান, শুধু ভোগান্তের জন্য আপনি একদিন হারিয়ে যাবেন, পিছিয়ে যাবেন, যেটা আমাদের এখানে ঘুরি ঘুরি নমুনা আছে আমরা দেখতে পাই। এই বাংলায় তো কম প্রতিভা জন্মায়নি, আমি চোখের সামনে এখন দেখি ইয়াং জেনারেশন দুর্দান্ত সব ট্যালেন্টেড ছেলে, শুধুমাত্র প্রফেশনালিজমের অভাবে ছড়ে চলে যাচ্ছে, জায়গাটা চলে যাচ্ছে নন প্রফেশনালদের হাতে। সো আমি যেটা শিখি, যেটা আমি এক্সপেক্ট করি কাজের সময় সবচেয়ে বেশি, যেটা আমি সবচেয়ে শ্রদ্ধা করি প্রফেশনালিজম, সেটা শিখেছি যে শিল্পীর এটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শবনম। আর আমি এক কথায় বলে দিই, শবনমের কাছ থেকে যদি আমি কিছু শিখি বা শবনমের কোনো গুণ যদি আমাকে অনুপ্রাণিত করে থাকে, সেটা হবে হচ্ছে যে বাংলা একটা প্রবাদ আছে, ঘরের খেয়ে বনের মোস্তারা। হ্যাঁ, এই জিনিসটা শিল্পীদের ক্ষেত্রে খুব প্রয়োজন, না হলে আর শিল্প সৃষ্টির মানেই হয় না। এটার আর একটা ছোট শব্দ আছে হচ্ছে জেদ। বেসিক্যালি শবনম কিন্তু এরকম এই জলে জঙ্গলে বনে বাদারে ঘুরে এরকম একটা ছবি না বানালে যে খুব কিছু এসে যাচ্ছিল তা না। হ্যাঁ, কিন্তু ওর যে তাগিদটা থেকে এই ছবিটা বানাতে নেমেছে এবং তার জন্য যে যত রকম বাধা ও সামলেছে সেইটাকে কুর্নিশ না জানিয়ে পারছে। ধন্যবাদ। আমাদের প্রায় শেষ পর্যায়ে, হ্যাঁ এদিক থেকে একটা প্রশ্ন নেবো, তারপর আমরা শেষ করবো। একটু 1 মিনিট পিছনে যারা কথা বলছেন তাদেরকে একটু অনুরোধ করবো একটু আস্তে কথা বলতে, আপনাদের কথা শব্দগুলো আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, সিনেমার ট্রেলার দেখে বুঝলাম যে হেলাল হাফিজের 2টো কবিতা আমরা গান হিসাবে পাচ্ছি। একবার ডাক দিয়ে দেখো কতটা কাঙাল, কষ্ট নেবে কষ্ট। যারা কবিতা ভালোবাসি তাদের জন্য এটা ভীষণ আনন্দের, কারণ আমাদের সিনেমায় আমরা কবিতা থেকে গান কিন্তু পাই না বললেই চলে। বাট এই সিনেমা এটা গান নির্ভর একটা সিনেমা, আমরা জানলাম এখানে 2টো কবিতা থেকে গান পাচ্ছি। এই যে সংযোজন, এইটার পরিকল্পনাটা কিভাবে হলো বা কেন হলো? খুব ভালো প্রশ্ন। আমি অনেকটা ভুলেই গেছি, কারণ এটা মনে আছে যে যখন গান বাছা হচ্ছিল তখন আমার কোনো এই লিরিক টিরিক কিছুই পছন্দ হচ্ছে না। আমি বলছি অনেক অনেক সলিড, আরো অনেক সাহিত্য মূল্য সম্পন্ন কথার গান দরকার। তো তুমি বলো না, তোমারই তো মনে হয় বেশি। তখন একদিন মানে আমি সবসময় পড়ি কিছু না কিছু, এবং আমি সব ধরনের পড়ি কবিতা। ওই সময় সামহাও হেলাল ভাইয়ের আমার বইটা পড়ছিলাম, তো আমার প্রথমে কিন্তু মনে হচ্ছিল যে এখন যৌবন যায়, মানে আমাদের এখানে রকের একটা ধরন আছে না, ভীষণ একটা আন্দোলন প্রতিবাদের ব্যাপার আছে কিন্তু আমাদের রকে।
তো আমার এখন প্রবণ যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এটা 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 দিয়ে তো হেলাল ভাই সবকিছু পরিচিত। এইটা নিয়ে আমার সামনে একটু রাখ, আর কষ্ট নেবে কষ্ট। হ্যাঁ এই তো আগের গুলো আমরা 5-6টা লিড দিয়েছি, সবগুলো সামিয়া এভাবে ফেলে দিল, আর হেলাল ভাই একটা বললো যে এই না কষ্ট নেবে কষ্ট। হ্যাঁ এইটাই তো সব আছে। আর এখানে এটাও বলতে হবে, এটা আমার জন্য খুবই একটা অসাধারণ সৌভাগ্যের ব্যাপার তিনি বললে সেটা। আমরা যখন গেলাম ওনার কাছে, শবনম আগে থেকে চিনতেন, আমার কখনো সামনাসামনি দেখা হয়নি, আমিও অত্যন্ত গভীরভাবে কবিতা পেলি। উনি আজকে আসতে পারেননি, হেলাল হাফিজ আপনারা জানেন বেশ অসুস্থ, উনি খুব চেয়েছেন, আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, এত খুশি হলেন আমাদের দুজনের সঙ্গে কাজ, মানে ওরা যেটা যাবে বলে আমাকে খুব বিশেষ করে বললেন, এবং আমরা ছবি তুললাম, যে এই ছবিগুলো আমাদের কাছে একটা সম্পদ হয়ে থাকে। আর এই ছবিতে দুটি নয়, আসলে 4টি কবিতার সঙ্গীত রূপ দেওয়া হয়েছে, তাহলে দুটো রূপে আছে, দুটো সুরে। সুতরাং এটা আমাদের বাংলা সিনেমায় প্রথম হেলাল হাফিজের বই। অনেক ধন্যবাদ। আর কেউ, আমি বরং এখানে একটা কথা একটু জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই শবনম ফেরদৌসী, কারণ একটা অনুদান প্রাপ্ত সিনেমা শেষ হলে মুক্তি পেতে যাচ্ছে, এবং ঠিক তখনই তিনি এই বছরে, বর্তমান অর্থ বছরে নতুন যে অনুদান তালিকাটা ঘোষণা করা হয়েছে, সেখানে শবনম ফেরদৌসী নাম আছে, তিনি নতুন আরেকটি ছবির জন্য অনুদান পেয়েছেন, এবং সেই জন্য আমরা তাকে জোরে করতালিতে অভিনন্দন জানাই। এবং পুরো অনুষ্ঠান জুড়েই পরমের বয়স নিয়ে অনেক কথা হলো, তরুণ বলা হলো, তারুণ্য বলা হলো, সবটা বলেই ফেলতো যে 40 বছর বয়সী একজন অভিনেতা তার দরকার। তো আমি জানি না 40 কি না, আজকে কি 40 হলো সত্যি? আজকে তার জন্মদিন, এটা আপনি অনেকেই জানেন কিনা জানি না। আজকে পরম একদম তো একদম পারফেক্ট কাস্টিং ছিল সবটাতে সেই হিসেবে। তো আমরা তো এই দিনটাকে, এই সময়টাকে এইভাবে যেতে দিতে পারি না, তো আমরা জন্মদিন উদযাপন করবো পরম চট্টোপাধ্যায়। আজকে আমরা সবাই মিলে একটা কেক কাটাবো, কেকের সাথে নিয়ে আসা হোক। আমাদের চলচ্চিত্রের কস্টিউম ডিজাইন যিনি করেছেন জাকিয়া, তাকেও মঞ্চে আসতে অনুরোধ করছি। আর যারা আছেন এই চলচ্চিত্রের সাথে যারা জড়িত ছিলেন, অর্পণ ছিল, বাবুল ভাই কোথায়? বাবুল ভাই এবং পিছনে যারা কথা বলছেন তাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা আস্তে কথা বলুন প্লিজ, খুব নয়েজ শোনা যাচ্ছে আপনাদের কথাগুলো এপাশে। ধন্যবাদ। এবং তাড়াহুড়ো করার, হইচই করার কিছু নেই, আমরা ভালোভাবেই এই জন্মদিনটা উদযাপন করব। হ্যাঁ, পাঞ্চ দেব না একটা, আসলেই এটাই বাকি আছে এখন। আমরা সবাই দাঁড়াই সামনে, চিৎকার না করে আমরা একটু ঠিক করি জিনিসটা, একটু দাঁড়াই। কেউ না, আচ্ছা, আমাদের চলচ্চিত্রের সাথে আজব কারখানায় যারা যারা শিল্পী কলাকুশলী এখানে আছেন, আপনারা মঞ্চে চলে আসুন। আমরা পরমের পাশে দাঁড়িয়ে কেক কাটার সময় আমাদের গ্রুপ ছবিটাও তুলে, আমাদের কেউ যারা আছে তারা একটু দেখো, দায়িত্বে চলে আসুন। অর্পণ এই আচ্ছা, সবাই লাইনে দাঁড়িয়ে যান। হ্যাঁ, লিটন দা যান সামনে, সবাই থাকুক। হ্যাপি বার্থডে, ক্যামেরার সামনে থেকে সবাই সরে যান। হ্যাপি বার্থডে টু ইউ। না, ওরে হ্যাপি বার্থডে তোমার
বার্থডে গো হ্যাপি বার্থডে গো হ্যাপি বার্থডে গো হ্যাপি বার্থডে তোমার বার্থডে গো হ্যাপি বার্থডে গো আসুন আমরা সবাই তালি দিই। ছবি পাওয়া গেছে, ভিডিও পাওয়া গেছে, আর কিছু বাকি আছে? আচ্ছা, মাইক তো আছে সামনে, পরম জন্মদিনের অনুভূতি। খুবই অনন্য একটা জন্মদিন কাটলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমার আজকে মনে হয়েছিল যে জন্মদিন, এই প্রথম জন্মদিন, যেটা একটা প্রথম মানে প্রথম কাজ করতে করতে জন্মদিন কাটানো প্রথম নয়, কিন্তু নিজের শহরের বাইরে জন্মদিন প্রথম। তবে আমি খুব খুশি যে আমি নিজের শহর ছেড়ে ঢাকাতে এসে জন্মদিন পালন করছি। এটা অন্য কোনো শহর নয়, ঢাকাতে, যেটা আমার আরেকটা বাড়ি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ সবাইকে এত সুন্দর আয়োজন এবং এতটা উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। ধন্যবাদ। এবং সেই সাথে ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের অনুষ্ঠান এই পর্ব শেষ। 12ই জুলাই আজব কারখানা মুক্তি পেতে যাচ্ছে।